স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় শীতে শিশু স্বাস্থ্য। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু শীতে শিশু স্বাস্থ্য নিয়ে আমরা বরাবর একটু উদ্বিগ্ন থাকি, এই জন্য আমাদের আসলে বেশি সচেতন থাকতে হয় শিশুদের নিয়ে। শিশুদের বিভিন্ন রোগবালাই এই সময় তারা আক্রান্ত হয়, এ নিয়ে একটু কথা বলতে চাই। আসলে কি ধরনের রোগে তারা আক্রান্ত হয় এবং কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া উচিত, এ নিয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোহাম্মদ জোবায়ের চিশতি আমাদের সাথে রয়েছেন, শিশু বিশেষজ্ঞ। তিনি ICDDRB-তে কর্মরত রয়েছেন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা বলছিলাম আজকের বিষয় আমাদের শিশু স্বাস্থ্য, বিশেষ করে শীত এই সময়টায়। আপনার কাছে জানতে চাই, শীতের এই সময়টা বিশেষ করে কোন রোগে শিশুরা আক্রান্ত হয়ে থাকে? ধন্যবাদ। এই সময়ে শিশুদের সবচেয়ে কমন যে রোগটা হয় সেটা হলো যে শ্বাসকষ্টজনিত রোগ। তো শ্বাসকষ্টজনিত রোগ বাচ্চাদের ক্ষেত্রে কয়েকটা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হলো নিউমোনিয়া, তাছাড়াও হাঁপানি, ব্রঙ্কিওলাইটিস, এই তিনটাই কমন। আর তাছাড়া শ্বাসকষ্টের বাহিরে যে রোগগুলি শিশুদের হতে পারে তার মধ্যে ডায়রিয়া আছে, চর্মরোগ আছে। তো আমরা যা দেখি তার মধ্যে শ্বাসকষ্টজনিত রোগটাই সবচেয়ে বেশি। এবং আপনি জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা উন্নয়নশীল দেশ আছেন সেই সব দেশে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি, বিশেষ করে যারা আন্ডার 5 চিলড্রেন। এবং দেখা গেছে এদের মধ্যে নিউমোনিয়াজনিত কারণে মারা যায় সবচেয়ে বেশি। এবং আপনারা, বিশেষ করে আমি একটু জিজ্ঞেস করি, আপনি নিউমোনিয়া নিয়ে আপনাদের দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আপনি একটা বিশেষ টেকনোলজিও আবিষ্কার করেছেন, সেটা পুরস্কৃত হয়েছে। সেই দিকটা অবশ্যই আপনারা এই শীতের সময় বা অন্যান্য বিশেষ করে প্রায়োগিকভাবে কাজে লাগানোর আপনার সুযোগ পাচ্ছেন কিনা? জি, আপনি ঠিকই বলেছেন যে এই শীতের সময় নিউমোনিয়ার প্রকোপটা যেহেতু বেড়ে গেছে, বিশেষ করে নিউমোনিয়ার সিভিয়ারিটিটাও বেড়ে গেছে, তো দেখা গেছে যে সিভিয়ার ফর্ম, মারাত্মক নিউমোনিয়া রোগীরা আমাদের এখানে বেশি আসছে। বিশেষ করে আমাদের ঢাকা হসপিটাল, ICDDRB শিশু হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এইসব হাসপাতালে নিউমোনিয়ার রোগী অনেক বেশি আসতেছে, বিশেষ করে তীব্র নিউমোনিয়া রোগী। তো আমরা, আপনি যে কথাটা বলেছেন যে আমরা যে বিষয় নিয়ে নিউমোনিয়া নিয়ে গবেষণা করতেছিলাম, তো সেখানে আমাদের যে ডিভাইসটা নিউমোনিয়া, আমরা অক্সিজেনের যে ডিভাইসটা দেখিয়েছি, খুবই স্বল্প মূল্যের ডিভাইস কিন্তু খুবই ইফেক্টিভ। তো আমরা বাংলাদেশের বাজারে পাওয়া যাবে সেটা আসলে আমি আগের প্রোগ্রামেও বলেছিলাম যে সেটা বাজারজাত করার আগে সায়েন্টিফিক্যালি কিছু স্টেপ আছে। তো সেই স্টেপের প্রথম স্টেপটা আমরা পার হয়েছি, আরেকটা স্টেপ বাকি আছে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা ঢাকা হসপিটাল ICDDRB-তে অলরেডি আমরা WHO রিকমেন্ডেড যে লো ফ্লো অক্সিজেন সেটা ব্যবহার করছি না, যেহেতু দেখা গেছে যে WHO রিকমেন্ডেড যে অক্সিজেন তার সাথে যে আমাদের যে নতুন প্রযুক্তি, খুবই স্বল্প মূল্যের প্রযুক্তি, সেটা সার্ভাইভাল রেট নিউমোনিয়াতে 75% বেশি। তো আমরা একই সাথে এত স্বল্প মূল্যের একটা প্রযুক্তি যেখানে আছে সেখানে কেন মানুষকে সেটা থেকে বঞ্চিত করব? সেক্ষেত্রে এইটি এখন যারা বিশেষ করে ICDDRB-তে চিকিৎসা নিচ্ছেন তারা সেই সেবাটা নিচ্ছেন? হ্যাঁ, শুধুমাত্র তারাই সেই সুযোগটা পাচ্ছেন। তো অন্যরা যেন পান সেই জন্য আমরা চেষ্টা করতেছি যে আমাদের পরবর্তী স্টেপ, সায়েন্টিফিক স্টেপের মাধ্যমে যেন বাংলাদেশের গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে পারি। এখানে একটু নিউমোনিয়া সম্পর্কে আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই। আসলে আমরা কখন বুঝবো আসলে একটা শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়েছে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে দেখা গেছে যে নিউমোনিয়া আক্রান্তের রোগী যারা, তাদের যে উপসর্গগুলি সেগুলি প্রথম দিকে মা বাবারা সহজে বুঝতে পারেন না। তো আমাদের 2009 সালে একটা সার্ভে ছিল যেখানে আমরা দেখেছিলাম যে নিউমোনিয়া নিয়ে যারা আমাদের কাছে আসে এবং ডায়রিয়া নিয়ে যারা আসে, তো ডায়রিয়া তো খুবই ভিজিবল জিনিস, বোঝা যায়, দেখা যায় যে আমাদের কাছে খুব সহজেই চলে আসে। তো কারণ হলো তাদের ডায়রিয়া সম্পর্কে যে জ্ঞান কেয়ার গিভার মানে বাপ মাদের, সেই তুলনায় নিউমোনিয়া
যে সাইন সিমটম আছে, যে উপসর্গগুলি আছে, সেই সম্পর্কে জ্ঞান অনেক কম, প্রায় 4 গুণ কম। তো সেই ক্ষেত্রে এই জন্য আমাদের যে আপনাদের মাস মিডিয়ার প্রোগ্রামটা খুবই প্রয়োজন, এবং আপনারা সেই উদ্যোগ নিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। যেটা আমরা যদি বাচ্চাদের নিউমোনিয়া জনিত উপসর্গগুলি, তার মানে প্রথম উপসর্গই হলো যে বাচ্চার শ্বাসকষ্ট হবে। তো অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট ছাড়াও কিছু শ্বাসের প্রদাহ হয়, সেই ক্ষেত্রে খুবই মাইল্ড ফর্মে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় শুধু কাশি নিয়ে প্রেজেন্ট করে, কোনো শ্বাসকষ্ট থাকে না, খাবার দাবার স্বাভাবিক থাকে। সেই ক্ষেত্রে সাধারণত কোনো চিকিৎসার দরকার হয় না, জাস্ট সিমটোম্যাটিক চিকিৎসা করলেই হবে। জ্বর থাকলে জ্বরের চিকিৎসা করতে হবে, বা যদি সর্দি হয়, নাক দিয়ে পানি পড়ে, নাকটা যেন ব্লক না হয় সেজন্য চেষ্টা করতে হবে। কিন্তু যদি কোনো বাচ্চার কাশির সাথে শ্বাসকষ্ট থাকে, সেটা আমরা এইজ স্পেসিফিক ফাস্ট ব্রিদিং বলি, যে একটা নির্দিষ্ট এইজের জন্য তার নির্দিষ্ট পরিমাণ শ্বাসের গতি আছে। তো WHO সেটাকে স্পেসিফাই করে দিয়েছে যে কারো বয়স যদি 2 মাস বা তার কম হয়, সেই ক্ষেত্রে তার শ্বাসের গতি 60-এর নিচে থাকবে মিনিটে। আর যদি কারো বয়স 2 মাস থেকে 11 মাস হয়, সেক্ষেত্রে তার শ্বাসের গতি মিনিটে 50-এর কম থাকবে স্বাভাবিকভাবে। আর যাদের বয়স 1 বছর থেকে 5 বছর, তাদের শ্বাসের গতি সাধারণত 40 বা তার কম থাকবে। তো আমরা সাধারণত এটাকে একটা আরবিট্রারি, যে এটাই যে মানতে হবে তা না, কিন্তু আমাদের যারা বাপ মা আছেন, তারা যদি এই আরবিট্রারি জিনিসটা মনে রাখেন, তাহলে কিন্তু আমরা আসলে আমরা অবজার্ভ করব যে কতক্ষণ ধরে তার এই শ্বাসকষ্টটা হলে আমরা বুঝবো নিউমোনিয়া। সাধারণত যদি দেখেন বাচ্চা কাশি হচ্ছে, যে আপনার কাছে মনে হয় যে বাচ্চা স্বাভাবিকের চেয়ে বেশি শ্বাস নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ঘড়ি ধরে 1 মিনিট গুনবেন। যদি দেখেন যে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, তখন অবশ্যই স্বাভাবিকভাবে আসলে আমরা কত হয় এটা, এই যে আমি বললাম যে যদি 2 মাসের নিচে হয় তাহলে 60-এর নিচে হবে, যদি 2 মাসের নিচে হলে 60-এর উপরে হলে আমরা ধরে নেব যে এক্স্যাক্টলি। আর যদি 2 মাস থেকে 11 মাস হয়, তাহলে 50-এর বেশি হলে আমরা ধরে নেব যে অস্বাভাবিক। আর তাছাড়াও যদি সেটাও না থাকে, মনে করেন অনেক সময় শ্বাসের গতি ঠিক আছে, কিন্তু শ্বাস টানতে বুক ডেবে যাচ্ছে, সেই সব সামনের দিকের খাঁচা ডেবে যাচ্ছে, এই দিকের খাঁচা ডেবে যাচ্ছে, বা শ্বাস টানতে গেলে আমরা ট্রাকিয়াল টাক বলি, যে এইখানে যে আমাদের ট্রাকিয়াটা আছে, তো সেইখানে ডেবে যায়। তো এইসব ক্ষেত্রেও কিন্তু মারাত্মক নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। যদিও ইদানিং WHO বলেছে যদি যারা বুক ডেবে যায় তাদেরকেও বাসায় রেখে চিকিৎসা করা যায়। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বাসায় রেখে চিকিৎসা করা যাবে, কিন্তু ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে, কারণ সেখানে সুচিকিৎসার প্রয়োজন আছে। কারণ আমরা যদি এটা নিয়ে ওভার দ্য কাউন্টার যাই, মানে ফার্মেসিতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে তাদের হয়তো সেই সঠিক জ্ঞান থাকে না, সেই ক্ষেত্রে সঠিকভাবে তার ওষুধ নাও দিতে পারেন। এক্ষেত্রে নিউমোনিয়া থেকে যদি আমরা প্রতিরোধের জায়গায় হয়তো যেতে চাই, সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে? সেক্ষেত্রে আসলে অনেকগুলি স্টেপ আছে। প্রথম কথা হলো যে আমরা ভ্যাকসিন দিতে পারি। তো ভ্যাকসিন আগে খুব সমস্যা ছিল যে আমাদের কিনে দিতে হতো। তো বাংলাদেশ গভর্নমেন্ট গত কয়েক বছর যাবত যে নিউমোনিয়া বাচ্চাদের যে হয়, সেই জন্য যে সবচেয়ে বেশি দেয় 2টা জীবাণু, একটা হলো নিউমোকক্কাস আর একটা হলো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তো এই 2টার এগেনস্টেই বাংলাদেশ গভর্নমেন্ট এখন ফ্রি টিকা দিচ্ছেন। তো এই ফ্রি টিকা দেওয়ার ফলে এই নিউমোনিয়ার আন্ডার 5 চিলড্রেনের প্রতিরোধ অনেক বেড়ে যাবে, অনেক ইনসিডেন্সও অনেক কমে যাবে। তো এটা হলো একটা দিক। আর তাছাড়াও আমরা এই ভ্যাকসিন দেয়া ছাড়াও খুব সহজেই নিউমোনিয়া কমাতে পারি কিছু কিছু ক্ষেত্রে। একটা হলো আমরা যদি খাবার দাবারের আগে হাতটা ভালো করে পরিষ্কার করে নিই। আগে মনে করা হতো যে হাত ধোয়া শুধুমাত্র ডায়রিয়া প্রিভেন্ট করে, তা না। ইদানিং আমাদের গবেষণায় দেখা গেছে যারা হাত ধুয়ে খান এবং যারা হাত ধুয়ে খান না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে দেখা গেছে নিউমোনিয়ার ইনসিডেন্স তাদেরই বেশি যারা খাবার আগে হাত ধোয় না। তো তাছাড়াও যে WHO আমাদেরকে দেখিয়েছেন যে ইনডোর
এয়ার পলিউশন, মানে হচ্ছে যে ঘরের মধ্যে যদি এয়ার পলিউশন থাকে সেগুলি কিভাবে হতে পারে, চিমনির মাধ্যমে হতে পারে, যে আমরা যদি লাকড়ি দিয়ে পাক করি সেটার মাধ্যমে হতে পারে, যদি স্মোক করা হয় সেটার মাধ্যমে হতে পারে। তো এই জিনিসগুলি আমাদের পরিহার করতে হবে। যদি বাচ্চাদের ঘরে বাচ্চা বিশেষ করে থাকে, বিশেষ করে বাচ্চা থাকলে দেখা গেছে বিভিন্ন রিসার্চে যে অনেকে মনে করে আমি যদি স্মোক বাইরে করি সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে স্মোক বাইরে করার মধ্যে এবং ভিতরে করার মধ্যে কোনো ডিফারেন্স নাই। দেখা যাচ্ছে আমি যদি বাইরে স্মোক করি, আমার যদি ঘরে বাচ্চা থাকে, ছেলে বা মেয়ে, আমি যদি শাওয়ার নেওয়া ছাড়া, গোসল করা ছাড়া বাচ্চার কাছে আসি, যে ধরনের ক্ষতি হবে শ্বাসের, ঠিক একজন মানুষ যদি বাসায় থেকে স্মোক করে একই রকম ক্ষতি হবে। মানে তার ফলে ওইটা থেকে যায় শ্বাসের মধ্যে, থেকে যায়। শুধু তা না, শ্বাসের মধ্যে আমরা যে কাপড় চাপড় পরে আসি সেটার মধ্যে। সেই জন্য যে অলওয়েজ আমরা যদি কখনো স্মোক করেও ফেলি, যেন বাচ্চাদের কাছে আসতে অবশ্যই গোসল করে আসি। তো আমি আমার রুগীদের সবসময় বলি, যারা বাচ্চা কাচ্চা আছেন, আপনার এক হাতে রুগী বাচ্চা, আরেক হাতে সিগারেট, কোনটা চাই? নিশ্চয়ই, অবশ্যই আমরা সেক্ষেত্রে বলবো নিশ্চয়ই বাচ্চার সুস্থতাই আমরা কামনা করি, আমরাও নিশ্চয়ই চাই। এবং এছাড়াও আমরা অনেকগুলো শ্বাসকষ্টজনিত রোগের, হাঁপানির কথা শুনলাম, ব্রঙ্কিওলাইটিসের কথা শুনলাম, এইটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তবে একটা ছোট বিরতি নিয়ে আসি, বিরতির পরে এসে এ নিয়ে কথা বলবো। দর্শক, একটা ছোট বিরতি নিচ্ছে, আমাদের সাথে থাকবেন। আবার স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম শীতে শিশু স্বাস্থ্য নিয়ে, আমরা আলাপ করছিলাম নিউমোনিয়া নিয়ে। এখন একটু অন্য বিষয়, বিশেষ করে যারা হাঁপানিতে আক্রান্ত তাদের জন্য তো শীতের সময়টা আরো অনেকটা খুবই একটা ভয়ানক সময়। সেটা নিশ্চয়ই তাদের সচেতনতার জায়গা রয়েছে, এবং কখন আসলে তারা বুঝবে যে না, আসলে এইবারের মতো আবার তারা বেশি করে একটু আক্রান্ত হয়েছে, বা এটা কি স্থায়ী কোনো সমাধান রয়েছে কিনা? জি, আপনি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেখানে দেখা গেছে বাচ্চারা যারা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে, তাদের আমরা আগে নিউমোনিয়ার কথা বলতেছিলাম, তো আমরা WHO ক্লাসিফিকেশনের কথা বলতেছিলাম। তো তাতে দেখা গেছে যে আমি আরেকটা কথা বলেছিলাম যে ব্রঙ্কিওলাইটিস নিয়ে এই সময় অনেক বেশি রোগী আসে। তো আমরা অনেকেই ব্রঙ্কিওলাইটিসকে নিউমোনিয়া হিসাবে চিকিৎসা করে ফেলি, মিসক্লাসিফিকেশন করে। তো সেক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস হলো টোটালি ভাইরাল একটা ডিজিজ ফুসফুসের, যেখানে শ্বাসকষ্ট হয় কিন্তু নিউমোনিয়ার মতো এত মারাত্মক না। তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্রঙ্কিওলাইটিসের সাইনগুলি কী কী। সেই ক্ষেত্রেও আমি যেটা বললাম যে নিউমোনিয়ার মতো শ্বাসকষ্ট হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি এইজ স্পেসিফিক ফাস্ট ব্রিদিংটা, যেটা মানে দ্রুত শ্বাস প্রশ্বাস ধরি, সেই ক্ষেত্রে ভুল করতে পারি। সেই জন্য এটা সম্পর্কে আলাদা জ্ঞান থাকা ভালো, যে সাধারণত নিউমোনিয়াতে, যেটা আমরা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বলি, যেখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি, সেই ক্ষেত্রে বাচ্চা যদি শ্বাসকষ্ট হয় সেই ক্ষেত্রে খাবার দাবার কমায় দেয়, স্বাভাবিক খাবারের চেয়ে অনেক কম খায়। আর তাছাড়া বাচ্চাকে দেখলে একটু অসুস্থ মনে হয়। কিন্তু ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে একটা 3টা টার্ম আছে। আমাদের যে টিচার, ওনার নাম প্রফেসর লুৎফুল কবির, উনি আমাদের প্রায়ই বলতেন যে হাসি বাসি কাশি, মানে হচ্ছে বাচ্চা হাসবে খেলবে, কিন্তু শ্বাস যখন নিবে বাসির মতো বাঁচবে, কিন্তু সাথে কাশি থাকবে, কিন্তু তাদের ভয় পাওয়ার কিছু নাই। সেটা হলো মূল জিনিস। যে বাচ্চা খেলাধুলা করবে কিন্তু শ্বাসকষ্ট থাকবে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। বাচ্চা টক্সিক মনে হবে না, বাচ্চা খাওয়া দাওয়া কমে যাবে না, কিন্তু তার শ্বাসকষ্ট হতে থাকবে। তো এতে আমরা দেখা যায় বাংলাদেশে এই সময়ে বিশেষ করে যত শ্বাসকষ্টের রোগী পাবেন, বিশেষ করে কাশি, একটু দ্রুত শ্বাস প্রশ্বাস হয়, যে শ্বাসের শব্দ হয়, সেই ক্ষেত্রে 80% রোগী হলো ব্রঙ্কিওলাইটিসের রোগী। এবং এই 80% ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র সিমটোম্যাটিক চিকিৎসা। মানে হলো যে কারো যদি একটু শ্বাসের গতি বেশি থাকে, সেই ক্ষেত্রে বাপ মাকে অ্যাসিওর করা যে তার বাচ্চা ভালো হয়ে যাবে। সেই ক্ষেত্রে অনেক সময় একটু পানি শূন্যতা হয়, সেই ক্ষেত্রে ফ্লুইড বেশি করে খেতে হবে। সাথে জ্বর থাকলে শ্বাসের গতি বেড়ে যায় বেশি, সেক্ষেত্রে জ্বরের চিকিৎসা দিতে হবে। আর যদি দেখা যায় যে অনেক সময় নাক দিয়ে পানি পড়ে, সেক্ষেত্রে নাক বন্ধ হয়ে যেয়ে শ্বাসকষ্ট বেড়ে যায়, নাকটা যেন বন্ধ না হয়, নর্মাল স্যালাইন দিয়ে নাকটা পরিষ্কার করে দিতে হবে। তার মানে হলো সেটার জন্য অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র যে ধরনের সিমটম হবে বা উপসর্গ হবে সেইগুলির চিকিৎসা করা। তাহলে এটা 5 থেকে 7 দিনের মধ্যে বা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে সে আপনি ভালো হয়ে যাবে। তো সেই জন্য যে ডাক্তারের কাছে যাওয়াটা প্রয়োজন, কারণ হলো যদি ওভার দ্য কাউন্টারে গেলে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের শুধু
অ্যাবিউজ করা এবং হবে। শরীর দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা জি। থাকে। হাঁপানির কথা বলতে স্থায়ী কোনো সমাধান কি রয়েছে শিশুদের ক্ষেত্রে বা জি, আপনি এখানে আরেকটা ব্যাপার হলো যে ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমা দুইটার মধ্যে খুবই মানে নিগুড় ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সেটা হলো যে ব্রঙ্কিওলাইটিসের যে শ্বাসকষ্টটা সেটা হলো খুবই তাৎক্ষণিক এবং কিছুদিনের মধ্যেই স্পন্টেনিয়াসলি সেরে যাবে, কোনো সমস্যা নাই। এবং ব্রঙ্কিওলাইটিসটা হয় সাধারণত 2 সপ্তাহ থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের মধ্যে। আর অ্যাজমা সাধারণত হয় যাদের বয়স হলো 1 বছরের উপরে, তারপর যে কোনো এজেই হতে পারে। আর যাদের অ্যাজমা হয় সাধারণত দেখা যায় তাদের ফ্যামিলিতে অন্য কারো হিস্ট্রি অফ অ্যাজমা থাকে। হিস্ট্রি ছাড়া যা হতে পারে না তা না, বাট খুবই কম হয়। তো এখন কথা হলো যে আমরা কি করে বুঝবো যে তার অ্যাজমা হয়েছে নাকি ব্রঙ্কিওলাইটিস হয়েছে। তো অ্যাজমাতে সাধারণত আমরা যে চিকিৎসাটা দিই সেটা হলো যে শ্বাসকষ্ট হলে তাদেরকে শ্বাসকষ্টের একটা ওষুধ দেই, এটাকে আমরা ব্রঙ্কোডাইলেটর বলি। সালবিউটামলটা খুবই কমন আমাদের দেশে, তো এটা গ্যাসের মাধ্যমে দেওয়া হয়, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এটা দিলে যদি অ্যাজমা থাকে খুবই ড্রামাটিক্যালি কাজ করবে। দেখা যাবে যে বাচ্চা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে, যে বাচ্চা প্রচন্ড শ্বাসকষ্ট ছিল, খুবই টক্সিক ছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিল, সে হঠাৎ করেই প্লেফুল হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু ব্রঙ্কিওলাইটিসে আমি আগেই বলেছি যে বাচ্চা সবসময় প্লেফুল থাকবে, কিন্তু ওই শ্বাসকষ্ট আপনি যদি ওই সালবিউটামল দেন কোনো শ্বাসকষ্ট ভালো হবে না। সেটা হলো মূল ডিফারেন্স। আর তাছাড়াও যে ডিফারেন্সটা সেটা হলো যে আমরা কারো যদি অ্যাজমা থাকে সেই ক্ষেত্রে অ্যাজমাটা সাধারণত হিপিসোডিক ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে হলো যে কারো যদি একটু ঠান্ডা লাগে অ্যাজমার ইয়াটা বেড়ে যাবে, তার সাইন সিমটমটা বেড়ে যাবে। আবার কেউ কেউ আছে যদি একটু খেলাধুলা করে শ্বাসকষ্ট বেড়ে যায়। আর কেউ কেউ আছে বাসায়, যে আমি স্মোকের কথা বললাম, স্মোকটা নিউমোনিয়ার জন্য যদ্দূর না দায়ী, স্মোক হলো বাচ্চাদের অ্যাজমার জন্য সবচেয়ে বেশি দায়ী। এবং বলা হয় সেটা বিভিন্ন পরিসংখ্যানে আসছে এবং গবেষণায় আসছে যে ঘরে বা বাইরে যদি কোনো বাপ মা স্মোক করে বা ঘরে কেউ স্মোক করে, তারা সেটা যে শুধু অ্যাজমার কারণ তাই না, যাদের অ্যাজমা থাকে তাদের যে কোয়ালিটি অফ লাইফ সেটাকেও প্রচণ্ড ডিটোরিয়েশন হয়। তো সেই জন্য আমরা বলি যে যাদের অ্যাজমা থাকে, আপনি বলেছেন যে শ্বাসকষ্ট জনিত রোগকে কি করে প্রতিরোধ করা যায় বা সেটা টোটালি ভালো হয় কিনা। অ্যাজমাটা হলো যে সারা জীবনের জন্য ভালো হয়ে যায় কথাটা বলা ঠিক না, মানে হলো আপনি সেটা সারা জীবন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু মনে করেন যে ট্রিগারিং ফ্যাক্টরগুলি, যে আমার স্মোকের কাছে গেলে হয়ে যেতে পারে। আমি মনে করেন স্মোক, একটা বাচ্চা একটা ঘরে আছে, সেখানে স্মোক কেউ করে না, মনে করেন হঠাৎ করে সে স্মোকের এরিয়ার মধ্যে এক্সপোজারে গেল, তাহলে কিন্তু তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো তার মানে হচ্ছে যে সারা জীবন সেটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আমরা তার যে ট্রিগারিং ফ্যাক্টরগুলি, তার যে রিস্ক ফ্যাক্টরগুলি সেগুলি থেকে দূরে রাখতে পারি। আরেকটা বিষয় যে বাচ্চারা অনেক ক্ষেত্রে খুব ঠান্ডা জিনিস, অনেক আইসক্রিম পছন্দ করতে পারে, এগুলো আসলে কোনো প্রভাব রাখে কিনা বা এগুলো মানে আসলে যে আইসক্রিমের প্রভাব, যে সব স্টাডি দেখা গেছে যে ঠান্ডা খাবার খেলে প্রভাব, তাতে দেখা গেছে খুবই নগণ্য, এটাতে প্রভাব অলমোস্ট নীল। আপনি যদি একটা স্মোকের একটা সিগারেটের সাথে তুলনা করেন সেক্ষেত্রে 100 গুণ বেশি রিস্ক হলো সিগারেট। বাট স্টিল যে আইসক্রিম বাচ্চাদের জন্য যত কম খাওয়া যায় ততই ভালো, বাট স্মোকের চেয়ে এটা এমন হতে পারে যে ওই গোসল করেনি, অনেকে বলছে ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে কি যাবে না, গরম পানি দিয়ে কোনটা আসলে। তবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে বাচ্চাদেরকে, যারা নবজাতক বাচ্চা বিশেষ করে 2 মাসের কম, তাদেরকে ঠান্ডা পানি দিয়ে গোসল না করানো ভালো, তাদের গোসল করাতে হবে তো কুসুম গরম পানি দিয়ে। আর সাধারণত শীতকালে বাচ্চাদেরকে কুসুম গরম পানি দিয়ে গোসল করানোটা বেটার, বিশেষ করে যাদের বয়স 1 বছরের কম। আরেকটা বিষয় নিশ্চয়ই মানে ধুলোবালিও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে জি, পারে। বাংলাদেশে তো আমরা জানি খুব অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস ডাস্ট। আমরা যাদের হাঁপানি রোগ থাকে তাদের ডাস্ট এক্সপোজারটা হইলেই হাঁপানি রোগটা বেড়ে যায়। তো এটা সাধারণত দেখা গেছে কি যে ঘরে যাদের কার্পেট থাকে, কার্পেট সাধারণত ডাস্টগুলিকে অ্যাবজর্ব করে। সেজন্য আমরা অনেক সময় বলি যে যেসব বাচ্চার ছোটবেলা থেকে বারবার শ্বাসকষ্ট হয় তাদের বাসায় যেন কার্পেট রাখা না হয়। আর আপনি জানেন রাখা
দরকার নেই। দরকার নাই। আর হলো যে বাহিরে যখন যাবে তখন সাধারণত যেন একটা মাস্ক ব্যবহার করে। তো আরো কিছু জিনিস আছে যে যদি কোনো বাচ্চা শ্বাসকষ্ট হিস্ট্রি থাকে, বারবার হয়, সেই ক্ষেত্রে বাচ্চা যে ঘরে থাকে সেই ঘরে বসিয়ে রেখে আমরা ঝাড়ু যে দেই, বাচ্চার সামনে ঝাড়ু না দেওয়াটাই ভালো। বাচ্চাকে অন্য ঘরে রেখে আমরা বাচ্চার ঘরে ঝাড়ু দিব, বা মূল কথা হলো যে ঘরে ঝাড়ু দিব সে ঘরে বাচ্চাকে রাখবো না। এবং আরেকটা বিষয়, বাইরে গেলে সবসময় মাস্ক ব্যবহার করা, মাস্ক ব্যবহার করতে চেষ্টা করবো, বিশেষ করে শীতকালে। শীতকালে তো ডাস্ট বিশেষ করে আমাদের দেশে অনেক বেশি। হ্যাঁ নিশ্চয়ই। এবং আরেকটা বিষয়, যেহেতু বললেন হাঁপানি অনেক শিশুদের যে বড়দেরও থাকে, তাদেরকেও নিশ্চয়ই ধূমপান একদম করার এটা টোটালি মানে কেউ যদি দুনিয়াতে একটাও কারণ দেখাইতে পারে ধূমপানের উপকারিতা, তো আমি তাকে পুরস্কৃত করব। তো আমার একটা কথা বলে নেওয়া ভালো, আমি বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে অ্যাজমাটা আন্ডার ডায়াগনোসড। আমরা অ্যাজমাকেও, আমি যেরকম বললাম ব্রঙ্কিওলাইটিসকেও নিউমোনিয়া হিসেবে চিকিৎসা করি, অ্যাজমাকেও নিউমোনিয়া হিসেবে চিকিৎসা করা হয়। দেখা গেছে যার জন্য অ্যাজমা নিয়ন্ত্রণ খুবই কম বাংলাদেশে। সেটা নিশ্চয়ই আমরা চাইবো সবাই এটা নিয়ন্ত্রণে রাখুক। আরেকটা বিরতির সময় আছে, বিরতির পরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। আবারও স্বাগত। প্রাসঙ্গিক আমরা কথা বলছিলাম শীতের শিশু স্বাস্থ্য নিয়ে। এই শ্বাসকষ্টের বাইরেও আমরা দেখি ডায়রিয়া একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এক্ষেত্রে আসলে মূল সচেতনতার জায়গাগুলোকে এবং লক্ষণগুলো আসলে আমরা কখন বুঝতে পারবো আসলেই সে পুরোপুরি ডায়রিয়া আক্রান্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া উচিত? জি, এটি আমাদের দেশের বাপমারা যদিও ডায়রিয়া সম্পর্কে যথেষ্টই সচেতন, তবুও এখনো আমরা বাংলাদেশে ডায়রিয়াজনিত মৃত্যু অনেক কম কম্পেয়ার টু আদার ডেভেলপিং কান্ট্রিজ। তবুও আমাদের এখনো অনেক কিছু অর্জন করার আছে। সেই জন্য আমি বলছি যে ডায়রিয়াতে আক্রান্ত যখন হয় তখন এটা ভিজিবিলিটিতে দেখা যায়, খুব সহজেই বোঝা যায়। তবে এখানে কিছু ব্যাপার আছে। আমরা অনেক সময় যদি নিউবর্ন হয় তাদের পাতলা পায়খানা হইলেও সেটা ডায়রিয়া নাও হতে পারে। দেখা যায় যারা ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে অনেক সময় 8-10 বার পায়খানা স্বাভাবিকভাবেই হতে পারে। তো সেক্ষেত্রে যদি একটু ফেনা ফেনা হয় তো সেক্ষেত্রে আমরা তাকে পাতলা পায়খানা বলি না। তবুও আমরা বলি যে কোনো বাচ্চা যে ধরনের পায়খানা করে যদি তার থেকে দেখা যায় যে অ্যাবনর্মাল, সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আর তাছাড়াও যে কোনো বাচ্চা যদি 3 বা তার বেশিবার পাতলা পায়খানা করে সেক্ষেত্রে আমরা তাকে ডায়রিয়া বলে থাকি। তো ডায়রিয়া সাধারণত অনেক ধরনের হয়, যে একটা টোটালি পানির মতো পায়খানা, আরেকটা হলো যে পায়খানার সাথে যদি রক্ত যায় সেটা হলো গিয়ে খুবই মারাত্মক। সেক্ষেত্রে আমরা তাকে ইনভেসিভ ডায়রিয়া বলি। সাধারণত আমাদের দেশে সাধারণত এটা শিগেলা নামক একটা ব্যাকটেরিয়া দেওয়া হয়। তো এটা চিকিৎসা না করলে আপনি ভালো হয়ে যায়, কিন্তু কমপ্লিকেশন অনেক বেশি হতে পারে। সেই জন্য এটা চিকিৎসার দরকার আছে। আর তাছাড়া এই শীতের সিজনে যে আমাদের দেশে সবচেয়ে বেশি যে কারণে পাতলা পায়খানা, সেটাও ভাইরাল। নিউমোনিয়া যেরকম শীতের সিজনে ম্যাক্সিমামই ভাইরাল, ঠিক ডায়রিয়াও শীতের সিজনে ম্যাক্সিমামই ভাইরাল, প্রায় 70%-এর মতো। সেই ক্ষেত্রে এখানেও আরেকটা মেসেজ হলো যে ডায়রিয়াতেও শীতের সিজনে বাচ্চাদের, বিশেষ করে 2 বছরের নিচের বাচ্চাদের যে ধরনের ডায়রিয়া হয় তার প্রায় 90%ই ভাইরাল। সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। শীতে একটু বেশি হওয়ার কারণটা আসলে তাহলে কি? আমরা অনেক ক্ষেত্রেই দেখি কারণ শুষ্ক আবহাওয়া থাকে, সেই জন্য দেখা যায় যে জীবাণুগুলি তাদের মাল্টিপ্লিকেশন বেশি হয়। অ্যাজ ওয়েল এজ আমরা শীতের সিজনগুলিতে যদি ঠিকভাবে হাত পরিষ্কার না করি, তাছাড়া আমাদের যে স্যানিটারি যে আমাদের অভ্যাসগুলি আছে সেইগুলি যদি ঠিকভাবে না করি, সেই ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে। শুধু শীতের সিজন না, অনেক সময় দেখা যায় যে প্রচন্ড গরমের সিজনেও সেটা হয়। কারণ হলো গরমের সিজনে সে রোটা ভাইরাস হয় না, কিন্তু অন্য কারণে ডায়রিয়া হয়। সেক্ষেত্রে কলেরা হয়, যে আরেকটা কলেরার মতোই আছে যেটাকে বলি আমরা ইটেক, এন্টারোটক্সিজেনিক ইকোলাই। তো ডায়রিয়া হওয়ার মূল কারণ যেটা এই শীতের সিজনে, যেহেতু শুষ্ক আবহাওয়া থাকে, শুষ্ক আবহাওয়াতে ডায়রিয়ার জীবাণু, বিশেষ করে রোটা ভাইরাস সহজেই তার মাল্টিপ্লিকেশন করতে পারে। কিন্তু আমরা যদি একটা সাধারণ জিনিস যে হাতটা ঠিকভাবে ধুয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করি, সেই ক্ষেত্রে আমাদের সেটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে
তো বাচ্চারা তো নিজেরা হাত পরিষ্কার করবে না, বাপ মাদের করাইতে হবে। অ্যাজ ওয়েল এজ বাচ্চাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা বাড়ন্ত বয়স, যে 6 মাসের পরই সাধারণত দেখা যায় দাঁত ধরতে শুরু করে, যা পায় সামনে তা এনে। তো আপনি যত কিছুই করেন না কেন, এটা খুব টাফ। যার জন্য এই বয়সী বাচ্চাদের দেখা যায় যে আমরা যত ধরনের সাবধানতা অবলম্বন করি না কেন, যে এই ভাইরাল ডায়রিয়াটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্ষেত্রে আমরা যদি চিকিৎসার জায়গা বলি, বাসায় শুরুতেই আসলে কি করা উচিত? আচ্ছা, শুরুতেই কি করা উচিত সেটা আসলে, যে যদি পাতলা পায়খানা শুরু হয়, নাম্বার 1 যেটা সারা বিশ্বে যেটা করে, আমাদের রিকমেন্ডেশন সেটা, এবং বাংলাদেশ সেক্ষেত্রে পায়োনিয়ার, যে জানেন যে আমাদের ঢাকা আমাদের ICDDRB হলো যে অরাল ছিল ORS, অরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন, যেটা আমরাই পায়োনিয়ার, এবং এটা বাচ্চাদেরকে সঠিক পরিমাণে সঠিক মাত্রায় খাওয়ানো উচিত। তো এখানে আমি সঠিক মাত্রা কথাটার উপর জোর দিচ্ছি এই জন্যে যে শীতকালে আমি আগেই বলেছি রোটা ভাইরাস ডায়রিয়া বেশি হয়। তো দেখা যায় যে আমাদের যে WHO রিকমেন্ডেড যে ORS, অরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন, এটা আগে এইটার মধ্যে সোডিয়াম, আমাদের যে লবণ সেটার মধ্যে সোডিয়াম একটা কম্পোনেন্ট, সেটার পরিমাণ আগে 90 ছিল। তো আমরা এখন হাইপো অসমোলার ORS রিকমেন্ড করা হয়, সেটার মধ্যে 75। কিন্তু দেখা যায় যে রোটা ভাইরাস যে ডায়রিয়া, সেটার মধ্যে যে পাতলা পায়খানা হয়, সেটাতে সোডিয়ামের লস খুবই কম, 30 থেকে 50। তো দেখা গেছে যে আমরা যদি সঠিক পরিমাণে স্যালাইনটা না খাওয়াই, মানে যে পরিমাণ পাতলা পায়খানা করতেছে যদি সেই পরিমাণে স্যালাইনটা না খাওয়াই, তার বেশি পরিমাণে খাওয়াই, এই যে লবণটা শরীরে বেড়ে যায়। তো বেড়ে গেলে এটার একটা মারাত্মক উপসর্গ হলো যে যেটা শরীরের যে কোষগুলি আছে সেটার ভিতর থেকে পানি টেনে নিয়ে আসে, যার জন্য এটাকে বলা হয় মানে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন। তাতে হয় কি, বাচ্চারা খুবই পিপাসার্থ হয়ে যায়। তো মা বুঝতে পারে না, মা মনে করে যে আমার বাচ্চা খেতে চাচ্ছে, আমি কেন দিব না। তো দেখা যায় শুধু স্যালাইনই দিতে থাকে, আর সে খেতেই থাকে, আর লবণটা বেড়ে যায়, লবণটা পানি কোষের ভিতর থেকে পানি টেনে শুধু বাইরেই করতে থাকে। একসময় শরীরের সমস্ত কোষগুলি শ্রিঙ্ক করে, ব্রেনে হেমোরেজ হয়, কিছু না। তারপরে খুব সেনসিটিভ একটা বিষয় যে বেশি মাত্রায় ব্যবহার করার কোনো সুযোগ নাই। এখন হয়েছে কি যে আপনি বলতে পারেন যে তাহলে WHO কেন এত মাত্রার সোডিয়াম রাখলো ORS এর মধ্যে। তো এখন দেখেন WHO হলো খুবই ডাইলেমেটিক পজিশনে, কারণ হলো বাংলাদেশে যে শুধুমাত্র রোটা ভাইরাস ডায়রিয়া হচ্ছে তা না, কলেরা হচ্ছে, এন্টারোটক্সিজেনিক এই কলাই হচ্ছে। আবার সেই দুই ডায়রিয়াতে সোডিয়াম লস টুলে অনেক বেশি, যেটা as high as 120, 130 হতে পারে। তো WHO একটা মাঝামাঝি পজিশনে থাকার জন্য, কারণ কি, দুইটার জন্য যে 2 স্যালাইন আবিষ্কার করে, দেখা যাবে আমাদের বাপ মারা এত শিক্ষিত না, দেখা যাবে একটার জন্য আরেকটা আরেক জায়গায় খেয়ে ফেলবে। সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে হাইপারনেট্রিমিয়া, মানে লবণ বেড়ে যাওয়া, এই লবণ বেড়ে যাওয়াটা প্রতি 100 জনে 5 জন থেকে 6 জন হচ্ছে। তো দেখা যাবে যদি 2 স্যালাইন করে, সেটা 20-30%। আমরা নিশ্চয়ই অনেক কথা শুনলাম আপনার, এবং যে বিষয়গুলো বললেন শ্বাসকষ্টের ক্ষেত্রে, ডায়রিয়ার ক্ষেত্রে, সব বিষয়গুলো আশা করি যারা শুনেছেন নিশ্চয়ই মেনে চলবে, এবং তার মধ্যে দিয়ে আমরা চাইবো আমাদের শিশুরা সুস্থ থাকুক, এই শীতে সুস্থ থাকুক, এবং সবসময় সুস্থ থাকুক, তাদের সুস্থতার মধ্যে দিয়ে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। দর্শক ভালো থাকবেন, আজকের মতো এই শেষ করছি, দেখা হবে নতুন কোনো আয়োজনে।